আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি ইন্ট্রোডাকশন টু বিজনেস কোর্সের অর্গানাইজেশন রিভিউ, অর্থাৎ বিজনেস অর্গানাইজেশন সম্পর্কে আমরা জানছি। তো বিজনেস অর্গানাইজেশন সম্পর্কে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা প্রিলিমিনারি ডিসকাশন করেছি। তো অর্গানাইজেশন রিভিউ বেসিক্যালি আমরা অফলাইন ক্লাসে করেছি, দেন হচ্ছে আবার রিভিউ করছি। সো বিজনেস অর্গানাইজেশন সম্পর্কে যেটা আমরা আলোচনা করেছি, ফার্স্ট ডেফিনিশন আলোচনা করেছি, দেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য অর্থাৎ ব্যবসা সংগঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, এবং যেটা ছিল যে নীতি এবং প্রকৃতিগুলো কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। দেন আজকে আমরা যেটা হচ্ছে যে বিজনেস অর্গানাইজেশনের মালিকানার ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি হতে পারে এবং হচ্ছে পদক্ষেপ করার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো রয়েছে, প্রভাব বিস্তারকারী উপাদান, সেই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। সো লেটস হ্যাভ আ লুক অন দ্য লেটস হ্যাভ আ লুক। এই বিষয়গুলো আমরা কভার করেছি। আইরিস কুঞ্জের ডেফিনেশন ছিল, আর বিজনেস অর্গানাইজেশনের ইম্পর্টেন্স নিয়ে পড়াশোনা করেছি। দেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো, প্রিন্সিপালস গুলো, বিজনেস অর্গানাইজেশনের গুলোর যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো রয়েছে সেগুলো দেখেছি। এবং দেন আমরা হচ্ছে ব্যবসা সংগঠন স্থাপনের পদক্ষেপগুলো আমরা করেছি। প্রভাব বিস্তারকারী উপাদান তোমরা দেখতে পাচ্ছ যে প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে প্রাকৃতিক সম্পদ, দেন আমরা উদ্যোক্তা, তারপরে যেটা হচ্ছে আমরা জনসংখ্যা, পুঁজি, শ্রমিকের মান। তো প্রিভিয়াস ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছিল। দেন আমরা দেখবো হচ্ছে জিওগ্রাফিক্যাল পজিশন বা ভৌগোলিক অবস্থান। অর্থাৎ একটা বিজনেস করতে চাইলে বিজনেসটা কিন্তু বেসিক্যালি ভৌগোলিক অবস্থানের উপরে গড়ে ওঠে। লাইক তোমরা আমাদের দেশ কে আমরা কি বলি, রিভারিন কান্ট্রি, অর্থাৎ নদীমাতৃক দেশ। তো নদীমাতৃক দেশ হওয়ার কারণে এবং সমতল ভূমি হওয়ার কারণে কিন্তু আমাদের প্রায়োরিটি বা ডিপেন্ডেন্সিটা হচ্ছে কৃষির ওপরে বা মৎস্যর ওপরে। তো আমাদের এখানে কিন্তু মৎস্য চাষ বা মৎস্য অর্থাৎ ইলিশ রপ্তানিতে সারা বিশ্বে বা উৎপাদনে কিন্তু আমরা প্রথম। সো এই যে জিওগ্রাফিক্যাল পজিশন, নদী মাতৃক হওয়ার কারণে মাছের দিকে যাওয়া, বাট যেইখানে যেমন হচ্ছে যদি আমরা মিডল ইস্টের কথা চিন্তা করি, শুধু মরুভূমি, অর্থাৎ তো তাদের ওইখানে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, বিভিন্ন ধরনের খনিজ রয়েছে ও তেল রয়েছে। তো এইভাবে যেমন আমরা যদি ইউরোপের কথা বলি, তো ইউরোপ হচ্ছে খুব কোল্ড কান্ট্রি। তো কোল্ড কান্ট্রি হওয়ার কারণে ওরা কিন্তু চাষাবাদ করতে পারে না। তো চাষাবাদ কিন্তু তো চাষাবাদে কিন্তু ওরা প্রায়োরিটাইজ না। তো যে ক্ষেত্রে ওরা যেটা করে, জীবিকার বিষয় তো সবাইকে করতে হবে, ওদের ক্ষেত্রে যেটা ওরা হচ্ছে শিল্পের দিকে এগিয়ে গেছে। তো এই যে জিওগ্রাফিক্যাল পজিশনগুলো কিন্তু মানুষের বিজনেসে খুব বেশি প্রভাব ফেলে। তো জিওগ্রাফিক্যাল পজিশন অনুযায়ী কিন্তু বিজনেসের নেচারটা হয়ে থাকে। তো এইভাবে লাইক ইউএসএ হচ্ছে টেক বেস কান্ট্রি, তো রাশিয়া হচ্ছে টেক বেস কান্ট্রি, তো ইংল্যান্ড, জার্মানি, তো এই ক্ষেত্রে কোর কান্ট্রি, এরা তো চাষাবাদ বা ওই আদার্স গুলো ওইখানে পসিবল না। তো ওই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওরা হচ্ছে সারা বিশ্বে, ইংল্যান্ড যেমন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিজনেসের জন্য। তো আরেকটা এরপরে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আয়তন, অর্থাৎ
ব্যবসা সংগঠনের প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে রয়েছে বিজনেসের আয়তন কতটুকু। এটা যদি সে আয়তন এটা স্মল হবে না মিডিয়াম হবে না লার্জ স্কেল হবে, আয়তনের ওপর অনেক সময় অনেক কিছু নির্ভর করে। লার্জ স্কেলের ক্ষেত্রে বিজনেস প্যাটার্নটা একরকম, স্মলের ক্ষেত্রে একরকম, এবং হচ্ছে যদি মিডিয়াম হয় সেক্ষেত্রে একরকম, এবং অন্যান্য সব রিকোয়ারমেন্টগুলো কিন্তু এগুলোর উপর নির্ভর করে। দেশের অর্থব্যবস্থা, দেশের অর্থব্যবস্থার উপরে বিজনেস গড়ে ওঠার অনেকটাই নির্ভরশীল। অর্থব্যবস্থা এটা সমাজতান্ত্রিক না ধনতান্ত্রিক না মিশ্র অর্থব্যবস্থা। তো এই যে ইকোনমিক সিস্টেম ছাড়া বেসিক্যালি ইকোনমি বা ক্যাপিটাল ছাড়া তো বিজনেস গড়ে উঠতেই পারে না। তো যেহেতু সেই ক্ষেত্রে এক্সিস্টিং যে বিজনেসের জন্য দেশের ক্যাপিটাল অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার বলতে যে ফিনান্সিয়াল অবস্থা কিরকম বা ফিনান্সিয়াল পলিসি কিরকম সেটা দেখতে হবে। সমাজতান্ত্রিক দেশে একরকম অর্থ ব্যবস্থা, এরপরে যেটা হচ্ছে যে যদি ধনতান্ত্রিক হয় বা ক্যাপিটালিজম হয় সেখানে একরকম অর্থ ব্যবস্থা, আর এরপরে যদি এটা হচ্ছে মিশ্র হয়, দুইটার কম্বিনেশন হয় সেটা একরকম, এবং হচ্ছে যদি ইসলামী হয় সেটা একরকম। এখন এগুলো কিন্তু অনেক ভ্যারি করে। লাইক হচ্ছে যে ক্যাপিটালিজম হলে তখন ব্যাংক কিন্তু ইন্টারেস্ট অনেক অনেক মানে এটা হচ্ছে যে ব্যাংকের ইন্টারেস্ট অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে সমাজতান্ত্রিক দেশের কিন্তু ব্যাংক ইন্টারেস্ট অনেক। সম্প্রতি আমাদের দেশে যেটা করেছে যে 6-9 অর্থাৎ 6 এবং হচ্ছে 9-এর একটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ ইন্টারেস্ট এর মধ্যে থাকতে হবে। এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। অর্থাৎ এর আগে কিন্তু অনেক বেশি ছিল ইন্টারেস্ট রেট। অর্থাৎ উদ্যোক্তা যদি এত 10-12% সুদে সে তার ক্যাপিটাল নেয়, তাহলে সে বিজনেস করে প্রফিট করবে কিভাবে এবং হচ্ছে তার ক্যাপিটাল রিটার্ন করবে কিভাবে। তো খুব সুন্দর একটা ডিসিশন নেওয়া হয়েছে 6-9% ইন্টারেস্ট রেট। তো মোস্ট অফ দা সোশ্যালিস্ট কান্ট্রিতে কিন্তু ইন্টারেস্ট 2 or 3%, যে ক্ষেত্রে কিন্তু তোমরা দেখো যে এখানে ম্যানুফ্যাকচারিং এর একটা ইস্যু, যে যে 9%, 8% বা কেউ কেউ একজন 7% ইন্টারেস্ট রেটে কি করলো, লোন নিয়ে সে তারপর প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং শুরু করলো। এখন কেউ যদি সামহাও 2 কি 2.5% শুরু করে, তার কস্টিং আর তার কস্টিং এক হবে? কখনোই এক হবে না। তাহলে তার কস্টিং অলরেডি 5% সুদ বেশি, 5% বেশি হবে। 5% বেশি হলে প্রোডাক্টের দামও 5% বেশি হবে। খুব সিম্পল। তো এই ক্ষেত্রে প্রোডাক্ট প্রাইসিং 5% বেশি হলে কনজিউমার কখনোই কিনতে চাইবে না। একজন বিক্রি করতেছে 100 টাকা, একজন বিক্রি করতেছে 105 টাকা। একেবারে কমন হিসাব, যদি প্রফিট সেম ধরে সবকিছু রেস্ট অফ দ্য পার্ট সেম থাকে, সেক্ষেত্রেও ইন্টারেস্টে 5% বেশি। সো এই ক্ষেত্রে কিন্তু আর মার্কেট গ্লোবাল, মার্কেট কিন্তু সেম মার্কেটে, মার্কেট কিন্তু যার 2% তার ক্ষেত্রে মার্কেট ডিফারেন্ট, যার 7% তার ক্ষেত্রে মার্কেট ইন্ডিভিজুয়াল কিন্তু না। মার্কেট সেম মার্কেট, অর্থাৎ গ্লোবালি সেম মার্কেটে কম্পিটিশন করতে হচ্ছে। একজন একটা পণ্য 105 টাকা বিক্রি করতেছে, সেম পণ্য একজন 100 টাকা বিক্রি করতেছে। কনজিউমার কারটা কিনবে? নিশ্চয়ই 100 টাকা দিয়ে যে বিক্রি করতেছে তারটা কিনবে। সো এটা ভ্যারি করে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু, অর্থাৎ দেশের রাজনৈতিক অবস্থা। খুব বেশি পলিটিক্যাল ক্রাইসিস থাকলে তখন কিন্তু সব কিছুতেই এইটার প্রভাব দেখা দেয়। কোনো কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট না, সো তাকে যেটা করতে হয় এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয়। তো যখন পলিটিক্যাল স্টেবিলিটি থাকে না, তখন যেটা হয় যে ইম্পোর্ট করে রাইট টাইমে র মেটেরিয়াল নিয়ে আসা যায় না, এবং হচ্ছে রাইট টাইমে এক্সপোর্টও করা যায় না। সো এইটা কিন্তু বিজনেসের উপর ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলে। সো অন্য দেশের সাথে যে রিলেশনশিপ, বিজনেস রিলেশনশিপ, সেটা অন্য দেশের সাথে নষ্ট হয়। অ্যাজ ওয়েল অ্যাজ যেটা হয় যে কনজিউমারদের সাথেও বিজনেস অর্গানাইজেশনের
রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। যেমন হচ্ছে যে কোনো কনজিউমাররা চাইবে হচ্ছে তাদের সার্ভিসটা নিয়মিত, অর্থাৎ সময় মতো তাদের সার্ভিসটা পেতে চাইবে বা পণ্যটা মার্কেটে পেতে চাইবে, কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটি না থাকলে তখন কিন্তু বিজনেস অর্গানাইজেশন এটা এনশিওর করতে পারবে না। আর এনশিওর না করতে পারলে তখন কনজিউমার কিন্তু ডিস্যাটিসফাইড হবে। ডিস্যাটিসফাইড হলে তখন কিন্তু সে হচ্ছে যে সে অবশ্যই বসে থাকবে না, সে সেম টাইপের অন্য প্রোডাক্টের দিকে চলে যাবে। এটা খুব স্বাভাবিক একটা ফেনোমেনন। দেন হচ্ছে দ্রুত ফাস্ট ডিসিশন গ্রহণ। এখন ফাস্ট ডিসিশন গ্রহণ বিভিন্ন কারণে যদি দ্রুত ডিসিশন না নিতে পারে বা তো ডিসিশন মেক না করতে পারলে কিন্তু তখন এই ডিসিশন মেকগুলোর সাথে অনেকগুলো পার্টি রিলেটেড, তখন কিন্তু বিজনেসে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে। আইন শৃঙ্খলার ব্যাপার হচ্ছে যে আইন শৃঙ্খলা অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা কি করে বিজনেসের ক্ষেত্রে পৃষ্ঠপোষক হয়। অনেক ক্ষেত্রে যেটা হয় যে বিজনেসের ক্ষেত্রে পৃষ্ঠপোষক যদি না হয় তখন কিন্তু ব্যবসা পরিচালনা করা অনেক কঠিন হবে। অর্থাৎ বিজনেস কিন্তু একটা দেশের মধ্যে বিজনেস পরিচালনা করবে, তো সেই ক্ষেত্রে তার যে গভর্নমেন্টের যে শিল্পনীতি, আমদানি নীতি, রপ্তানি নীতি, এগুলো যদি ফেভারেবল না হয় তখন কিন্তু এরপরে লেবার ল ছাড়া অন্যান্য আইন যদি ফেভারেবল না হয় তো সেক্ষেত্রে কিন্তু বিজনেস অর্গানাইজেশনে টিকে থাকা অনেক কঠিন হবে। এমনি এমনি কিন্তু ওই যে আমরা 14 নম্বর পয়েন্ট এখনই তোমাদের বলে দিই, গ্লোবালি অনেক কম্পিটিশন, প্রতিযোগিতা করতে হচ্ছে। তারপরে যদি আইনের দিক থেকে রেস্ট্রিকশন থাকে তো সেক্ষেত্রে কিন্তু বিজনেস অর্গানাইজেশন তার স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারবে না। দেন হচ্ছে গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশন। অবশ্যই ব্যবসা বাণিজ্যকে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা দরকার আছে। গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশন না থাকলে বিজনেস অর্গানাইজেশনের শুধু নিজেরা এগিয়ে যাওয়া অনেক কঠিন। দেন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্মীর মনোবল ধরে রাখার জন্য তাকে মোটিভেট করতে হবে, এটা ফাইন্যান্সিয়ালি মোটিভেট করতে হবে, অর্থাৎ তার জন্য কম্পেনসেশন প্যাকেজ, অর্থাৎ ভালো কম্পেনসেশন প্যাকেজ দিতে হবে। এছাড়াও নন ফাইন্যান্সিয়াল মোটিভেট করতে হবে, তাকে জব সিকিউরিটি সম্পর্কে এনশিওর করতে হবে। এছাড়াও তার যদি কোনো সুবিধা অসুবিধা, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করে সুবিধা অসুবিধাগুলো দেখতে হবে। এরপরে যে কোশ্চেনটা আমরা সলভ করব সেটা হচ্ছে গঠন প্রণালী, অর্থাৎ স্ট্রাকচার। একটা বিজনেসের স্ট্রাকচার কিরকম হবে, গঠন কিরকম হবে। ফার্স্ট একটা বিজনেসের ক্ষেত্রে এটা আমরা যে কোনো বিজনেসই দেখি না কেন সেক্ষেত্রে তার গঠনের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল দরকার হবে। তো ক্যাপিটাল ক্ষেত্রে এটা হচ্ছে যদি এক মালিকানা ব্যবসা হয় একরকম হবে, অংশীদারি ব্যবসা হলে এক মালিকানা ব্যবসা হচ্ছে সেটা ছোট পরিসরে হয়, অংশীদারি ব্যবসা কিছুটা বড় পরিসরে বেশি মূলধন নিয়ে হয়, গঠনের স্ট্রাকচারটা এক মালিকানা থেকে ভিন্ন রকম। আবার অংশীদারি থেকে যদি কোম্পানি ফার্ম করা হয় সেটা আবার অন্যরকম, সেখানে আইনগত বিষয় রয়েছে। এরপরে যদি কোম্পানি থেকে যদি এটা রাষ্ট্রীয় মালিকানাধীন হয় সেটা অন্যরকম হবে। তো এইভাবে আসলে বিজনেস মালিকানার বেসিসে এটা ভ্যারি করে। ব্যবসার প্রকৃতি কিরকম হবে, ব্যবসার প্রকৃতি এটা মালিকানা নির্বিশেষে এটা 3টা টাইপস হতে পারে। ফার্স্ট ম্যানুফ্যাকচারিং হতে পারে, কোনো পণ্য উৎপাদন করবে সেরকম হতে পারে। যদি উৎপাদন না করে, মোস্ট অফ দ্য কেসেস উৎপাদন প্রতিষ্ঠানগুলোই কিন্তু সারা বিশ্বে পণ্য সরবরাহ করছে। এখন কোনো প্রতিষ্ঠান যদি উৎপাদন না করতে পারে তাহলে যেটা করতে পারে তা উৎপাদিত পণ্য, অর্থাৎ যারা উৎপাদন করেছে তাদের কাছ থেকে পণ্য ক্রয় করে ব্যবসা করতে পারে। সেটাকে আমরা বলতে পারি কেনা বেচা ব্যবসা বা ট্রেডিং অর্গানাইজেশন বলতে পারি। এইটা এইটা এটা আমাদের হোম হতে পারে, হোম ট্রেডিং হতে পারে, বা আমরা যেটা হচ্ছে এক্সপোর্ট হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে। তো যদি হোম ট্রেডিং হয় সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে রিটেইল হোলসেল হয়।
তো এইটা হচ্ছে যে কেনা বেচা ব্যবসা, অর্থাৎ কিনে বিক্রি করা। এরপরে যেই বিজনেসের প্রকৃতিটা রয়েছে সেটা হচ্ছে যে সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, অর্থাৎ সার্ভিস ইন্ডাস্ট্রি। সার্ভিস ইন্ডাস্ট্রি সার্ভিস ইন্ডাস্ট্রি কিন্তু এখন আগে যেটা ছিল যে উন্নত দেশগুলো ছিল ইন্ডাস্ট্রি বেস, অর্থাৎ শিল্প উন্নত ছিল, কিন্তু এখন এখন কিন্তু উন্নত দেশগুলোর উন্নতির ক্রাইটেরিয়া শুধু শিল্পকে আমরা ধরি না, আমরা ধরি হচ্ছে সেবা খাতকে প্রায়োরিটাইজ করা হয়। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু শিল্প খাত, অর্থাৎ শিল্প খাতের অবদান অনেক বেড়ে চলছে, অর্থাৎ শিল্প বেস কান্ট্রি আমরা ইনশাল্লাহ হয়ে যাচ্ছি। তো এরপরে যেটা আমাদের সার্ভিসে মনোযোগ দিতে হবে, বিজনেসে সার্ভিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাইক হচ্ছে যে আমরা ম্যানুফ্যাকচারিং করছি, কিন্তু এই ক্ষেত্রে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করছে যারা, তারা কিন্তু অনেক টাকা, অর্থাৎ কনসালটেন্সি করে অনেক টাকা নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ ওরা কোনো ম্যানুফ্যাকচারিংও করছে না, বা কোনো ধরনের লাইক আমরা যদি আমাদের বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আমরা কনসালটেন্ট নিয়োগ দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কনসালটেন্ট যারা হচ্ছে ওরা কিন্তু ওরা ইউএসএ বা এই ক্ষেত্রে চায়না, রাশিয়া, জার্মানি, ওদের এরপরে জাপান কনসালটেন্ট, এরপরে ইন্ডিয়া থেকে কনসালটেন্ট, তো ওরা কিন্তু কনসালটেন্সি ফি নিয়ে, এই যে এগুলো হচ্ছে সার্ভিস থেকে কিন্তু ওদের দেশ অনেক ইনকাম করছে। দেন আমরা এটা নিয়ে আলোচনা করা হয়েছিল যে স্কেল কিরকম হবে, আয়তন কিরকম হবে। অর্থাৎ ব্যবসার আয়তনটা ভ্যারি করে। আয়তনটা হচ্ছে যে যদি ছোট হয় তাহলে এক মালিকানা হবে, যদি মাঝারি হয় তাহলে এটা পার্টনারশিপ হতে পারে, আর যদি লার্জ স্কেল হয় এটা কি হবে, কোম্পানি। একেবারে বড় করতে চাইলে পাবলিক লিমিটেড কোম্পানি। তো এইভাবে যে ব্যবসার আয়তনটা হচ্ছে মালিকানা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য। এরপরে ক্যাপিটাল তো অবশ্যই খুব বিগ ইস্যু। ক্যাপিটাল ছাড়া তো কোনো অর্গানাইজেশন ফার্মই করা যাবে না। ল্যান্ড, লেবার, অর্গানাইজেশন, ক্যাপিটাল লাগবেই। তো এই ক্যাপিটালের পরিমাণ কিরকম? এখন ক্যাপিটালের বিষয় যেটা হচ্ছে যে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যেহেতু সীমিত ক্যাপিটাল, অর্থাৎ এই ব্যবসা চাইলে 1 লাখ টাকা নিয়ে শুরু করা যেতে পারে, বাট একটা লার্জ স্কেল বিজনেস কিন্তু 1 লাখ টাকা দিয়ে শুরু করা যাবে না। একটা লার্জ স্কেল বিজনেস করতে গেলে ওইটার ফর্মালিটিস করতেই হচ্ছে যে লাখ লাখ টাকা চলে যায়। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই ওইখানে ইস্যুটা অন্যরকম, ক্যাপিটালটা অন্যরকম দরকার হবে। তো এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যেভাবে ক্যাপিটাল শুধু মালিক এবং হচ্ছে তার আত্মীয় স্বজন ওনারাই সরবরাহ করতে পারে, তো এইটা কোম্পানি অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু মালিক একা সরবরাহ করতে পারে না। তাকে যেটা করতে হবে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক হেল্প নিতে হবে, অর্থাৎ ব্যাংকের হেল্প নিতে হবে। ব্যাংকের মাধ্যমে সে ক্যাপিটাল কালেক্ট করতে পারে। ব্যাংক, ফিন্যান্স কোম্পানি, এদের মাধ্যমে কিন্তু ক্যাপিটাল সংগ্রহ করতে পারে। মেম্বারের যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি মেম্বার কম হয় তাহলে তো ডেফিনেটলি এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা করতে হবে, বা সেই অনুযায়ী যদি একজন হয় মেম্বার তাহলে এক মালিকানা ব্যবসা, যদি একের অধিক হয় তাহলে চিন্তা করা যেতে পারে পার্টনারশিপ করা যায় কিনা। যদি আরো বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে একেবারে 20 জনের বেশি হলে 1932 সালের কোম্পানি না, 1900 অর্থাৎ ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে কয়জন, 10 জন। আর কোম্পানির আইনের ক্ষেত্রে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী কি কোম্পানি ফর্ম করা যেতে পারে অ্যাজ পার দ্য নাম্বার অফ মেম্বার। আচ্ছা, এইখানে আরো একটা বিষয়, সম্প্রতি আইন হয়েছে, নতুন আইন হয়েছে, 2018 কোম্পানি অ্যাক্টকে কিছুটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা সংশোধনীতে বলা হয়েছে এক ব্যক্তি, আগে যেটা ছিল যে অনেকগুলো ব্যক্তি ছাড়া কোম্পানি ফার্ম করা যাবে না, কিন্তু এখন চাইলে এক ব্যক্তির মালিকানায় কোম্পানি ফার্ম করা যাবে। অর্থাৎ রিসেন্টলি, অর্থাৎ যেহেতু বাংলাদেশ শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে, তো এইটাকে আরো গতি দিতে আইনটাকে সুন্দর একটা আইন করা হচ্ছে যে এক ব্যক্তির মালিকানাও চাইলে কোম্পানি করা যাবে। তো সেই ক্ষেত্রে যাদের ক্যাপাসিটি আছে তারা যদি এগিয়ে আসে, বিজনেস শুরু করে, সেই ক্ষেত্রে কিন্তু দেশের একটা উন্নতি হবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে
সদস্যদের আমরা দেখতে পাচ্ছি সদস্যদের দায় দায়িত্ব, সদস্যদের দায় দায়িত্ব হচ্ছে যে সদস্যদের দায় দায়িত্ব ভাগ করে দিতে হবে, কোন সদস্য কি দায় দায়িত্ব পালন করবে। অর্থাৎ একটা অর্গানাইজেশন যখন করা হবে, দায় দায়িত্ব ভাগ করে না দিলে তখন অ্যাকাউন্টেবিলিটির যে বিষয়টা আসে তখন কিন্তু এটা এনশিওর করা যায় না। অর্থাৎ এভরিবডিজ রেসপন্সিবিলিটি ইজ নোবডিজ রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ায়। তাহলে যেটা করতে হবে যে দায় দায়িত্ব ভাগ করে দিতে হবে। এরপরে যেটা হচ্ছে যে ব্যবসায়ের স্থায়িত্ব, অর্থাৎ ব্যবসায়ের যেটা হচ্ছে যে পারপেচুয়ালিটি, এটা সাস্টেইনেবিলিটি কতটুকু হবে ব্যবসার স্থায়িত্ব, সেটা ডিপেন্ড করছে ব্যবসায়ের সুনামের ওপরে, ব্যবসায়ের ইনভেস্টমেন্টের ওপরে, বিনিয়োগের ওপরে। তো ব্যবসার স্থায়িত্ব যদি লং টার্ম না হয় তাহলে কিন্তু এই বিজনেসটা হচ্ছে যে বড় বিজনেস হবে না বা খুব বেশি ভালো বিজনেস করা যাবে না। তো সাস্টেইনেবল বিজনেসের ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের আগ্রহ থাকে। তো এই ক্ষেত্রে অবশ্যই বিজনেস টেনিওরটা চিন্তা করতে হবে। শর্ট টার্ম বিজনেস, সিজনাল বিজনেস, এগুলো তো হচ্ছে যে এক মালিকানা ব্যবসায়ের খুব সীমিত একটা রূপ। দেন এরপরে হচ্ছে যে বিজনেসের লিগ্যাল এন্টিটির ক্ষেত্রে সেটা হচ্ছে কোম্পানি হতে হবে। কোম্পানির ক্ষেত্রে ব্যবসার আলাদা সত্তা থাকে এবং এটা আইনগত সত্তা, ব্যবসার আইনগত সত্তা। আর যেটা হচ্ছে যে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে ম্যাক্সিমাম দেশেই সর্বোচ্চ ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা, দেন হচ্ছে অন্যান্য ব্যবসা গুলো লিড করে থাকে, এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি। এরপরে যেটা হচ্ছে যে সম্প্রসারণের সুযোগ থাকতে হবে। বিজনেস ছোট পরিসরে শুরু করলেও এরকম যেন না হয় যে বিজনেসটা রিজিড, এটাকে আর কি করা যাচ্ছে না, এক্সপানশন করা যাচ্ছে না। বিজনেস কিন্তু যে কোনো সময় ভালো করে এটাকে এক্সপান্ড করা যেতে পারে। অর্থাৎ এক মালিকানা থেকে পার্টনারশিপ থেকে কোম্পানি থেকে একেবারে লিডিং এবং হচ্ছে সারা বিশ্বে দায়িত্ব পালন করা যেতে পারে। গভর্নমেন্ট কন্ট্রোল, বিজনেসের উপরে অবশ্যই গভর্নমেন্ট কন্ট্রোল থাকে। বিজনেস অর্গানাইজেশন গুলো চাইলে যা ইচ্ছা তাই করতে পারে না। যেমন রিসেন্টলি এই অর্থাৎ চায়নায় স্থাপিত যেই দেশের কারখানাগুলো রয়েছে, স্পেশালি হচ্ছে যে ইউএসএ তার কোম্পানিগুলোকে বলেছে যে কারখানাগুলো নিয়ে আসতে। তো এখন চায়নার কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্টটা খুবই কম্পিটিটিভ। তো সেটা কিন্তু চাইলেও অন্যান্য দেশ বা অন্যান্য জায়গায় রিলোকেট করে, অর্থাৎ তখন কিন্তু কোম্পানির প্রোডাক্ট প্রাইসিং বেড়ে যাবে। তো এক্সিস্টিং প্রোডাক্টের প্রোডাক্ট প্রাইসিং বেড়ে গেলে কিন্তু কনজিউমারের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট পড়বে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোম্পানিগুলো বেসিক্যালি চাচ্ছে না চায়না থেকে চলে আসতে, কিন্তু গভর্নমেন্ট তার পলিসির কারণে কি বলছে, চলে আসতে বলছে। তো এখন কোম্পানি চাইলেই কিন্তু পারবে না, কোম্পানি কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী না, গভর্নমেন্ট কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী। সো গভর্নমেন্ট যেটা করবে, যেটা বলবে সেটাই করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে কোম্পানিগুলোকে টুডে অর টুমরো চলে আসতেই হবে। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। যেটা নমনীয়তা হচ্ছে যে বিজনেস স্ট্রাকচারটা যদি ফ্লেক্সিবল হয়, নমনীয় হয়, সেক্ষেত্রে কিন্তু সহজেই এটাকে হচ্ছে সময়ের সাথে, চাহিদার সাথে, বেসিক্যালি কনজিউমার নিডস না থাকলে কিন্তু বিজনেসের এক্সিস্টেন্স থাকে না। তো যেহেতু কনজিউমার নিডসের সাথে বিজনেসটা হচ্ছে কোরিলেটেড, তো সেই ক্ষেত্রে বিজনেসের স্ট্রাকচারটাও কনজিউমার নিডসের সাথে কোরিলেটেড হওয়া উচিত, অর্থাৎ পরিবর্তনশীল বা নমনীয় হওয়া উচিত। কনজিউমার যেটা চাইছে না সেই জাতীয় বিজনেস দিয়ে বসে থাকলে কিন্তু আসলে ওইভাবে সাকসেস অ্যাচিভ করা সম্ভব না। তাহলে যেটা করতে হবে, কনজিউমার নিডস অনুযায়ী কি করতে হবে, বিজনেসকে ফ্লেক্সিবল হতে হবে বা নমনীয় হতে হবে। এরপরে যেই পার্টটা সেটা হচ্ছে যে ম্যানেজারিয়াল স্কিলের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে বিজনেস সাকসেসের জন্য খুবই দরকারি। অর্থাৎ বিজনেস অর্গানাইজেশনের যে রিসোর্স রয়েছে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড, এগুলোকে প্রপার ইউটিলাইজ করতে হবে। এগুলোকে অর্থাৎ যেই রিসোর্স রয়েছে সেইগুলো লিমিটেড, বাট এই লিমিটেড রিসোর্সকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা, অর্থাৎ সর্বোচ্চ ব্যবহার করা, এইটাই হচ্ছে
ব্যবহার করে ব্যবস্থাপকীয় দক্ষতা, স্কিল, ম্যানেজারিয়াল স্কিল। তো সেই ব্যবহার করে বিজনেসকে একটা প্লেসে এস্টাবলিশ করা। তো সেই ম্যানেজারিয়াল স্কিল মালিকানার ক্ষেত্রে বিবেচ্য বিষয়। দেন হচ্ছে ঋণ গ্রহণের সুবিধা থাকবে অনেক। বেসিক্যালি অনেক ক্ষেত্রেই কিন্তু বিজনেস অর্গানাইজেশন ঋণের একটা ব্যাপার থাকে। ঋণ ঋণ না পেলে বিজনেস অর্গানাইজেশন কিন্তু বুমিং হতে পারবে না। অর্থাৎ ঋণ ঋণ ফ্লেক্সিবলি হতে হবে, আর ইন্টারেস্ট রেটটাও কিন্তু কম হতে হবে। সো তোমাদেরকে একটু আগে বলেছি যে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে ভেরিয়েন্সটা তোমরা দেখেছো। কোনো কান্ট্রি যদি তার সুদের হার 2-3% করে বা 3% করে, 4% করে, আর কোনো দেশে যদি 8% হয়, তাহলে এখানে ইন্টারেস্টই 4% বেশি, আদার্স কস্টিং তো রয়েছেই। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি ম্যাটার করে। এরপরে হচ্ছে মুনাফার হার। একটা ভালো মুনাফার হার না হলে বেসিক্যালি কোম্পানি ইনভেস্ট করলো, এখন তার মুনাফার হারটা যদি সুন্দর না হয় বা মুনাফার যদি অনেক বেশি হয়, তখন কিন্তু কস্টিং বেশি হবে। তো সেক্ষেত্রে একটা রেশনাল প্রফিটেবিলিটি থাকতে হবে। তো এইগুলো ডিপেন্ড করে হচ্ছে ইন্টারেস্ট রেট, আদার্স ফ্যাক্টরগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে। লাইক যদি ওদিক থেকে ইন্টারেস্ট রেট এবং হচ্ছে প্রোডাক্ট কস্টিং বেশি হয়, তখন কিন্তু মুনাফার হার খুব বেশি করা সম্ভব হবে না, খুব একেবারে মার্জিনাল মুনাফা থাকবে। রিলেশনশিপ বিটুইন কনজিউমার্স, ভোক্তাদের সাথে সম্পর্ক অবশ্যই ভালো হতে হবে। তাদেরকে একটা লয়াল স্টেজে যদি নিয়ে আসা যায়, তখন কিন্তু বিজনেসের সাকসেসটা অনেকটাই ইজি হয়ে যায়। বা ভোক্তাদের লয়্যালটি, তো সেটা যতটুকু না প্রোডাক্ট সরবরাহ করে করা যাবে, ততটুকু তার চেয়ে বেশি করা যাবে হচ্ছে সার্ভিস। অর্থাৎ তাদের যে চাওয়াটা যদি ফুলফিল করা যায়, তো এই বিষয়টা বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে বড় একটা ম্যাটার। এরপরে যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গোপনীয়তা রক্ষা। বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বিজনেসের কি থাকে, ইন্ডিভিজুয়াল সিক্রেসি থাকে, তার ম্যানেজমেন্ট সিক্রেসি থাকে, তার হচ্ছে তার যে অপারেটিং সিক্রেসি থাকে। ইভেন ইফ হচ্ছে রেসিপিও কিন্তু বিগ একটা ফ্যাক্টর। এখন এই বিষয়গুলো যদি এইভাবে গোপন না থাকে, তাহলে কিন্তু এই কম্পিটিটিভ মার্কেটে বিজনেস অর্গানাইজেশন টেকা কোয়াইট ইম্পসিবল। তো তোমাদেরকে একটা গল্প শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে লাইক কোকা কোলা সারা বিশ্বে কোমল পানীয়ের মধ্যে খুব জনপ্রিয়। কোকা কোলাকে একবার ইন্ডিয়া থেকে বলা হলো, তোমরা ওদের সাথে একটু দ্বন্দ্ব হলে ঝামেলা হওয়ার পরে কোকা কোলাকে বলা হলো, তোমরা ইন্ডিয়ায় বিজনেস করতে পারবে, বাট একটা কন্ডিশন, সেটা হচ্ছে তোমাদের রেসিপি শেয়ার করতে হবে। তোমরা যদি তোমাদের রেসিপি শেয়ার করো, দেন হচ্ছে আমরা আমাদের এখানে বিজনেস করতে দিব। ইন্ডিয়া অনেক পপুলাস কান্ট্রি, কোকের বিশাল একটা মার্কেট। সো কিন্তু কোক চিন্তা করে দেখলো, আমরা কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালিটিটাই হচ্ছে রেসিপির কারণে। এখন যদি আমরা আমাদের রেসিপি শেয়ার করে দিই, আজকে হয়তো আমরা এই মার্কেটে বিজনেস করে কিছু প্রফিট নিয়ে যেতে পারলাম, কিন্তু হচ্ছে কালকে কিন্তু ওরা আবার আলাদা কোম্পানি করে ওই রেসিপি দিয়ে প্রোডাক্ট তৈরি করবে, তখন কিন্তু আমরা সাস্টেন করতে পারবো না। তখন যেহেতু আমরা অনেক দূর থেকে ব্যবসা করতে এসেছি, আমাদের কস্টিং বেশি, আর ওরা ইনহাউস বিজনেস করলে ওদের কস্টিং কম হবে, ইজিলি করতে পারবে। সো রেসিপি শেয়ার করেনি ওরা। ওরা বিজনেস নিয়ে চলে গেছে, কিন্তু রেসিপি শেয়ার করেনি। হ্যাঁ, পরবর্তীতে আবার বিভিন্ন, আসলে বিজনেস তো বন্ধ করে রাখা যায় না, এটা হচ্ছে দুইজনের জন্যই হচ্ছে লস। আবার তোমরা দেখো যে লাইক কেএফসি এর কথা চিন্তা করো। কেএফসি কি, চিকেন তো বাইরেও আমরা বিএফসি তে খাচ্ছি। দেন হচ্ছে আমাদের দেশি অনেক কোম্পানি রয়েছে, সিপি চিকেন বিক্রি করছে, বিএফসি চিকেন বিক্রি করছে। দেন হচ্ছে কেএফসি তে কেন স্পেশালিটি, কেএফসি তে কেন যাচ্ছি? সো এইটার হচ্ছে কি, রেসিপিটা ডিফারেন্ট, টেস্টটা ডিফারেন্ট। সো যতই আমরা বিএফসি তে খাচ্ছি, যতই আমরা হচ্ছে সিপি তে খাচ্ছি বা কাজী ফার্মসে খাচ্ছি, কেএফসি তে কিন্তু আমাদের হচ্ছে ওই মাঝে মধ্যে যেতে ইচ্ছেই করে টেস্টের কারণে। তো এই রেসিপি কিন্তু ওরা আমাদের সাথে শেয়ার করেনি। সো এইরকম প্রত্যেকটা অর্গানাইজেশনের রেসিপি থাকে, সিক্রেট রেসিপি থাকে বা সিক্রেসি থাকে, যেটার কারণে তারা হচ্ছে একটা কম্পিটিটিভ স্টেজে থাকে। সো এই যে ঠিক আছে, অনেক
আগে হয়তো আমাদের দেশে চিকেন মার্কেটটা ওইভাবে ছিল না, অর্থাৎ কয়েকটা ছিল, বিএফসি ছিল, বাট এখন কিন্তু অনেকগুলো কম্পিটিটিভ এরিয়া হয়েছে, যেমন কাজী ফার্মস হয়েছে, সিপি হয়েছে, বাট তাই বলে কিন্তু কেএফসির বিক্রিটা বন্ধ হয়ে যায়নি বা খুব একটা কমে যায়নি। সো কেএফসির ডিমান্ড কিন্তু রয়েছেই। তো এইটা যদি ওরা শেয়ার করতো তখন কিন্তু আর থাকতো না, কারণ সেম রেসিপি ওইখানে খুব বেশি প্রাইস দিয়ে কেন যাবে। তো এই একটা বিষয়। আরেকটা হচ্ছে করের বোঝা, খুব বেশি এক্সেসিভ কর দিয়ে থাকলে, কর্পোরেট কর দিয়ে থাকলে বিজনেসকে অনেক অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। সেক্ষেত্রে যদি আবার করের ইস্যু থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বিজনেসম্যানরা বা বিজনেস উদ্যোক্তারা ইন্টারেস্টেড হবে না। তো তাদেরকে কিন্তু করটা রিল্যাক্স করতে হবে, খুব বেশি যেন করের কারণে যেন তারা এটা এটা যেন তাদের উপরে বোঝা না হয়, এটা গভর্নমেন্টকে বিবেচনা করতে হবে। দেন এরপরে যেটা হচ্ছে যে শ্রমিক মালিক রিলেশনশিপ, এটা অবশ্যই খুব ভালো হতে হবে। খুব ভালো হলে যেটা হচ্ছে যে যেভাবে কনজিউমারদের সাথেও রিলেশন করতে হবে, সেভাবে শ্রমিকদের সাথে, অর্থাৎ স্টাফ যারা রয়েছে তাদের সাথেও কিন্তু ভালো রিলেশন করতে হবে। অর্থাৎ এই যে স্টাফ বা এইচআর, এরাই কিন্তু অর্গানাইজেশনকে বড় করেছে, এরাই কিন্তু অর্গানাইজেশনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন দিন শেষে এদেরই যদি কোনো কিছু না থাকে, তখন কিন্তু যে অর্গানাইজেশন গুলো মনে করে যে শ্রমিক শুধু কাজের জন্য, ইন দ্য লং রান আমরা দেখতে পাই যে এই অর্গানাইজেশন গুলো কিন্তু সাস্টেইন করতে পারে না। অর্থাৎ এমপ্লয়ি ডিস্যাটিসফ্যাকশন যে অর্গানাইজেশনে থাকে, সে অর্গানাইজেশন কিন্তু ইন দ্য লং রান হচ্ছে যে তারা সাস্টেইনেবল হয় না। তারা হচ্ছে কিছু সময়ের জন্য সাস্টেন করতে পারে, কিন্তু এমপ্লয়ি ডিস্যাটিসফ্যাকশন বা কর্মীদের অসন্তুষ্ট নিয়ে কোনো অর্গানাইজেশন লং রান সাস্টেন করা সম্ভব না। অর্থাৎ অবশ্যই কর্মীদেরকে যখন ভালো রাখা যাবে, কারণ কর্মীরাই অর্গানাইজেশনকে ভালো রেখেছে। তো সেক্ষেত্রে কর্মীদেরকেও কি সুযোগ সুবিধা দিতে হবে, কর্মীদেরকেও কি মনে করতে হবে যে অর্গানাইজেশন নিজেদের, অর্থাৎ পসেসিভনেস থাকতে হবে, অর্গানাইজেশনাল যে বিলঙ্গিংনেস সেটা থাকলে দেন স্টাফ কি করবে, তার সম্পূর্ণটা অর্গানাইজেশনকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর দ্যাট টাইম হচ্ছে সবচেয়ে বেস্ট, যখন এমপ্লয়ি কি করে তার সব কিছু দিয়ে হচ্ছে সার্ভ করার চেষ্টা করে। বিজনেস সোসাইটি থেকে প্রফিট নিয়ে যাবে, শুধু এইটাই কিন্তু রিলেশনশিপ না। সমাজ থেকে প্রফিট নিচ্ছে আর সে সে কিন্তু সমাজের জন্য কিছু করবে না, এটা কিন্তু খুবই অমানবিক। আর সেই জন্য সে যেটা করতে হবে, তাকে সিএসআর করতে হবে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে। কারণ সমাজের মানুষের কারণেই কিন্তু সে তার বিজনেস, সমাজের মানুষকে বাদ দিয়ে কিন্তু তার বিজনেস না। তো সমাজের মানুষকে নিয়েই যেহেতু তার বিজনেস, কাজেই সমাজ কিভাবে ডেভেলপ হয়, সমাজের মানুষের জন্য হসপিটাল হতে পারে, মেডিকেশন, যেটা এডুকেশন হতে পারে, বা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস গুলো কিন্তু বিজনেসকে অবশ্যই করতে হবে। আর যদি না করে তাহলে এটা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। তো এখন এই যে তোমরা দেখো বিভিন্ন ধরনের সিএসআর অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশন কি দিচ্ছে, স্টুডেন্টদের স্কলারশিপ দিচ্ছে, এরপরে বিভিন্ন অর্গানাইজেশন হসপিটাল তৈরি করছে, স্কুল কলেজ তৈরি করছে, এগুলো বেসিক্যালি পার্ট অফ সিএসআর। সো ফার্স্ট ডিসিশন আমরা দেখেছি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ মালিকানা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করলে কিন্তু যেই অর্গানাইজেশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু অর্গানাইজেশনের ক্ষেত্রে এই অর্গানাইজেশনগুলো লং টার্ম টিকেও থাকতে পারে না। কারণ ডিসিশন মেকিং এ বিউরোক্রেসি বা টাইম কনজিউম হলে কিন্তু অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট কমে যাবে, অর্থাৎ অর্গানাইজেশনের উন্নতি কমে যাবে। ফার্স্ট ডিসিশন যারা নিতে পারে, এটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক বা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে হোক, একটা ডিসিশন নিতে যদি অনেক সময় লাগে, অনেকের জন্য ওয়েট করতে হয়, সেটা কিন্তু আসলে যেটা হবে যে এটা ইন দ্য লং রান, অর্থাৎ কম্পিটিটিভ যারা রয়েছে, অন্য অর্গানাইজেশন কিন্তু বসে নেই, সে কিন্তু তার ডিসিশন মেক করে প্রোডাক্ট মার্কেটে দিয়ে দিচ্ছে। আর ডিসিশন নিতে দেরি হলে কি হবে, প্রোডাক্ট আসতেও দেরি হবে, প্রোডাক্ট আসতে দেরি হলে অলরেডি কম্পিটিটররা মার্কেট দখল করে নিবে। সো সিম্পল ইকুয়েশন, দ্রুত সিদ্ধান্ত না নিলে মার্কেট থেকে চলে যেতে হবে।
এবং হচ্ছে এইটা মালিকানার ক্ষেত্রেও সংগঠনের মালিকানার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা বিবেচনা করে থাকি। তো ঠিক আছে, তোমরা এই বিষয়গুলো দেখে রাখবে। সো দ্যাটস অল ফর দ্য টাইমিং। ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।